ইরানের বর্তমান সরকার ব্যবস্থার উপর দেশের মানুষ বেশ কয়েক বছর থেকেই ক্ষুব্ধ ছিল। সাম্প্রতিক সময়ে ইরানের মুদ্রার মান তলানিতে ঠেকার পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। তবে এবারের বিক্ষোভ অতীতের যে কোনো আন্দোলনের চেয়ে আলাদা। সেই সাথে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে ইরানে হামলার হুমকি দেওয়ার পর থেকে বিষয়টি আর ইরানের অভ্যন্তরীণ ব্যাপারের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রায় 2 সপ্তাহব্যাপী চলা এই আন্দোলনে এখনও পর্যন্ত প্রায় ৪৫ জন মানুষ মারা গেছে। সমগ্র দেশব্যাপী ছড়িয়ে পড়া আন্দোলন দমনে ব্যর্থ হয়ে ইরান সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকেরা ধারণা করছেন, ইরানের এই আন্দোলনেই হয়তো ক্ষমতাসীন আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটতে পারে। ইরানের এবারের আন্দোলন কেন আলাদা এবং এই আন্দোলনে খামেনির পতন ঘটার সম্ভাবনা কতটুকু সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। দীর্ঘদিনের সরকারবিরোধী অসন্তোষের প্রেক্ষাপটেই ইরানের বর্তমান বিক্ষোভ দানা বেঁধেছে। তবে এর তাৎক্ষণিক কারণ ছিল ইরানের মুদ্রা রিয়ালের বড় ধরনের অবমূল্যায়ন। ইরানের মুদ্রার দাম যে কী পরিমাণ কমে গেছে তা শুনলে নিজ কানকেও বিশ্বাস করতে পারবেন না। বিগত বেশ কয়েক বছর ধরে $1 মার্কিন ৪২,০০০ ইরানি রিয়াল পাওয়া যেত, কিন্তু গত বছরের জুন মাস নাগাদ এই হার ছিল প্রায় ৮ লক্ষ রিয়াল প্রতি ডলার। এবং সবশেষে গত ডিসেম্বরের শেষের দিকে ইরানে $1 দাম হয় প্রায় ১৪ লক্ষ রিয়াল। ইরানি মুদ্রার এত বিপুল দরপতনের পেছনে ইরানের দুর্বল অর্থনৈতিক অবস্থাই প্রধানত দায়ী। যুদ্ধ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সম্মিলিত প্রভাবে দেশটির অর্থনীতি মোটেও ভালো অবস্থায় ছিল না। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী ২০২৬ সালে ইরানের অর্থনীতি প্রায় ২.৮% সংকুচিত হতে পারে। তবে অর্থনৈতিক বিপর্যয়ের আরেকটি বড় কারণ হল তেলের আয় কমে যাওয়া। তেলই ইরানের প্রধান বৈদেশিক মুদ্রা আয়ের উৎস এবং রিয়ালের মান নির্ধারণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি বৈশ্বিক বাজারে তেলের দাম কমেছে এবং একই সঙ্গে ইরানের প্রধান ক্রেতা চীনেও তেলের চাহিদা হ্রাস পেয়েছে। তবে অনেক বিশ্লেষক মনে করেন, শুধু অর্থনৈতিক কারণেই ইরানি মুদ্রার অবমূল্যায়ন ঘটেনি। এর পেছনে রাজনৈতিক হিসাব নিকাশও ছিল। রাষ্ট্রীয় মালিকানাধীন বা রাজনৈতিকভাবে প্রভাবশালী বড় বড় রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো ডলারের দাম কমে যাওয়ার জন্য তাদের বিদেশি মুদ্রায় অর্জিত আয় রিয়ালে রূপান্তর করতে অস্বীকৃতি জানায়। কিন্তু আইন অনুযায়ী সকল বৈদেশিক আয় রিয়ালে রূপান্তর করা বাধ্যতামূলক। তার আগে থেকেই ইরানে মুদ্রাস্ফীতি প্রায় ৫০% পৌঁছেছিল। তখন বড় রপ্তানিকারকরা মূলত কেন্দ্রীয় ব্যাংককে চাপ দিয়ে বা এক প্রকার ব্ল্যাকমেইল করে ইরানি মুদ্রার অবমূল্যায়ন করিয়েছিল, যার খেসারত দিতে হচ্ছে দেশটির ছোট ব্যবসাগুলোকে। এসব কারণেই গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে দোকানদারদের মাধ্যমে আন্দোলন শুরু হয়। এরপর ধীরে ধীরে দেশের অন্যান্য বাজার এবং বিশ্ববিদ্যালয়গুলোতেও এই বিক্ষোভ দাবানলের মতো ছড়িয়ে পড়ে। প্রায় প্রতি ২ বছরে একবার ইরানে এ ধরনের সরকার বিরোধী আন্দোলন শুরু হয়, কিন্তু সরকারের কঠোর দমনপীড়নের মুখে আন্দোলন আবার স্তিমিতও হয়ে পড়ে। সেই সাথে সরকারের টার্গেটে পরিণত হওয়ার ভয়ে আন্দোলনকারীরা অতীতে নিজেদের পরিচয় গোপন করে বিক্ষোভে অংশগ্রহণ করত। কিন্তু সাম্প্রতিক এই আন্দোলনে দেশটির বেশিরভাগ জনগণ তাদের আন্দোলনে অংশগ্রহণের চিত্র সামাজিক মাধ্যমে প্রকাশ করতে শুরু করে। সব মিলিয়ে ইরানের অর্থনৈতিক সংকটের কারণে এবারের বিক্ষোভ শুরু হলেও শুরু থেকেই এই আন্দোলনের উদ্দেশ্য ছিল দেশটির সরকার পতন। বাংলাদেশের সাথে তুলনা করে বলা যায়, আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে দেশে ছোট বড় বহু ইস্যুতে বিক্ষোভ বা আন্দোলন হলেও তা আবার অতি অল্প সময়ের মধ্যেই মিটে গেছে। এর অন্যতম একটি কারণ ছিল, আন্দোলন করে কেউ সরকারের নজরে পড়তে চাইত না। কারণ সরকারের বিরাগভাজন হলেই হাজারো মামলার ফাঁদে ফেলে তাকে সর্বোচ্চ হেনস্থা করা হতো। মামলা দেওয়ার মতো পরিস্থিতি না থাকলে সরাসরি গুম করা হতো। কিন্তু জুলাই আন্দোলনে যেমন সবাই নিজেদের প্রাণের মায়া ত্যাগ করে স্বৈরাচার সরকার পতনের জন্য বদ্ধপরিকর হয়ে উঠেছিল, ইরানের ক্ষেত্রেও এবারের আন্দোলনটা অনেকটাই সেরকম। বিগত কয়েক বছরে একাধিক কারণে আন্দোলন বেশ বেগবান হওয়ার পরও আয়াতুল্লাহ খামেনির শাসন কাঠামোতে কোনো চিট ধরেনি। তবে এবারের বিক্ষোভ খুব দ্রুতই সারা দেশে ছড়িয়ে পড়েছে। উত্তর ও পশ্চিম ইরানের নানা এলাকায় একের পর এক প্রতিবাদ শুরু হয়। তবে শুরুতে এগুলো ছিল তুলনামূলক ছোট পরিসরের এবং মূলত অর্থনৈতিক দাবি দাওয়া কেন্দ্রিক। কিন্তু ৩১ ডিসেম্বর পরিস্থিতি হঠাৎ করেই ভয়াবহ রূপ নেয়। ওই দিন নিরাপত্তা বাহিনী গ্রামীণ কয়েকটি এলাকায় বিক্ষোভকারীদের উপর গুলি চালায়, যার ফলে একাধিক মানুষের মৃত্যু হয়। আয়াতুল্লাহ খামেনির এই নির্মম দমননীতি উল্টো ফল দেয়। ১ ও ২ জানুয়ারি নিহত বিক্ষোভকারীদের জানাজা ও দাফন অনুষ্ঠান থেকেই সহিংস সরকারবিরোধী আন্দোলনের সূচনা হয়। এই সময়ই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পক্ষে সতর্কবার্তা দিয়ে বলে, যুক্তরাষ্ট্র নাকি লকড অ্যান্ড লোডেড।
অর্থাৎ আমেরিকা যে কোনো সময় ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত। এরপর সহিংস আন্দোলনগুলো গ্রাম ও ছোট শহর ছাড়িয়ে ইরানের বড় বড় নগরীতেও ছড়িয়ে পড়ে। গত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় তেহরানে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সরাসরি সংঘর্ষ চলছে। ইরানের প্রায় প্রতিটি শহরাঞ্চলেই ছড়িয়ে পড়া এবারের আন্দোলনের বিস্তার সত্যি চোখে পড়ার মতো। ইতিহাস বলছে ইরানের বিক্ষোভকারীদের জন্য ভবিষ্যৎ খুব একটা আশাব্যঞ্জক নয়। 2010-এর পর থেকেই ইরানে বারবার সরকার বিরোধী আন্দোলন দেখা গেছে, আর প্রতিবারই আন্দোলনের সময় বিশ্ব গণমাধ্যমে বলা হয়েছে খুব শিগগিরই আয়াতুল্লাহ খামেনি সরকারের পতন ঘটতে যাচ্ছে। 2010, 2011 ও 2012 সালে একের পর এক সরকার বিরোধী আন্দোলন হলেও খামেনি সরকার টিকে যায়। 2016 সালে শুরু হয় রাজতন্ত্রপন্থী কিছু বিক্ষোভ। 2018 সালে মানুষ রাস্তায় নামে সরকারের অর্থনৈতিক ব্যর্থতার বিরুদ্ধে। 2019 সালে ঘটে ভয়াবহ ব্লাডি নভেম্বর আন্দোলন, যেখানে নিরাপত্তা বাহিনীর গুলিতে আনুমানিক 1,500 সরকার বিরোধী বিক্ষোভকারী নিহত হয়। আর সর্বশেষ ইরান বিক্ষোভে উত্তাল হয়েছিল 2022 সালে। তখন ইরানি নীতি পুলিশের হেফাজতে মাহসা আমিনি নামের এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে ভয়াবহ সরকার বিরোধী আন্দোলন হয়েছিল। প্রতিবারই দৃশ্যটা প্রায় একই। সরকার কঠোর ও সহিংস দমননীতি গ্রহণ করেছে, আন্দোলন ধীরে ধীরে স্তিমিত হয়েছে, আর শেষ পর্যন্ত ক্ষমতা ধরে রাখতে পেরেছে শাসক গোষ্ঠী। তাই ইতিহাসের দিকে তাকালে ইরানে বিক্ষোভের মাধ্যমে সরকার পতনের সম্ভাবনাকে খুব বেশি নিশ্চিত ধরে নেওয়ার সুযোগ নেই। অতীতের যে কোনো আন্দোলনের তুলনায় এবার ইরানের শাসক গোষ্ঠী বেশ বিব্রত। আয়াতুল্লাহ ও তার ঘনিষ্ঠ ধর্মীয় নেতৃত্ব এতদিনে দেশের বিভিন্ন সমস্যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নামে চালিয়ে দিত। কিন্তু ইসরায়েল বা যুক্তরাষ্ট্রকে ঠেকাতে ইরান যে আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক গড়ে তুলেছিল তা বর্তমানে কার্যত ভেঙে পড়েছে। ইরানের প্রধান আঞ্চলিক মিত্র সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ প্রায় 1 বছর আগে হঠাৎ করেই ক্ষমতাচ্যুত হয়। তার উপর গত বছর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলা ঠেকাতেও ইরানের সামরিক বাহিনী ব্যর্থ হয়েছে। ফলে বিদেশি আক্রমণ থেকে দেশের নাগরিকদের রক্ষা করতে না পারার ব্যর্থতা শাসক গোষ্ঠীর ভেতরেই তীব্র দ্বন্দ্ব সৃষ্টি করেছে। বিশেষ করে ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর ভেতরের কট্টরপন্থীরা বলছে এখনই পারমাণবিক অস্ত্রের দিকে ঝাঁপিয়ে পড়া উচিত। অন্যদিকে তুলনামূলক শান্তিপ্রিয় অংশের মতামত হল প্রতিরোধ কৌশল ব্যর্থ হওয়ায় এখন শান্তির পথে যাওয়া এবং নিষেধাজ্ঞা শিথিলের চেষ্টা করাই বাস্তবসম্মত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই মতবিরোধ আর গোপন নেই। ইরানের ক্ষমতা কেন্দ্রের ভেতরে এই বিভাজন এখন প্রকাশ্যেই চোখে পড়ছে। এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন। একদিকে খামেনি বলছেন বিক্ষোভ দমন করতে, অন্যদিকে প্রেসিডেন্ট বলছেন জনগণের কথা শুনতে। সব মিলিয়ে ইরানের ইসলামী বিপ্লবের পর ক্ষমতাসীন গোষ্ঠীকে এমন দুর্বল অবস্থায় কখনো পড়তে হয়নি। আয়াতুল্লাহ আলী খামেনি 1989 সাল থেকে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার নেতৃত্বে ইরান অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়েছে। কখনো পশ্চিমা দেশের সঙ্গে টানাপোড়েন, আবার কখনো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সরাসরি প্রভাব বিস্তার করেছেন। আন্তর্জাতিকভাবে অনেকেই তাকে কঠোর ও রক্ষণশীল একজন নেতা হিসেবে দেখলেও ইরানের একটি বড় অংশ এখনও তাকে সম্মানের চোখে দেখে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কিভাবে 3 দশকেরও বেশি সময় ধরে ইরানের রাজনীতির কেন্দ্রবিন্দুতে আছেন সে সম্পর্কে জানতে চাইলে কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। বর্তমান সময়ে এআই না শিখলে আপনি নিশ্চিতভাবেই পিছিয়ে পড়বেন। যারা নিজে নিজে এআই এর ব্যবহার শুরু করতে ভয় পাচ্ছেন তারা কিভাবে একাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।